পুষ্পিতা অধৈর্য হয়ে পড়ল। মশা ভিড়ছে ত্বকে, গরম লাগছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর। তারপরে ভূত পেতের আশঙ্কা। আচমকা একটা শক্ত হাত পিছন থেকে থাবা বসালো মুখে। পিলে চমকে গেল পুষ্পিতার। আওতাতীয় হাতের বাঁধন দৃঢ়, সাথে নরম কিছুর স্পর্শ পোক্তভাবে ধরায় পুষ্পিতার হৃদয়স্পন্দন তত্র থেমে যায়। ছলাৎ করে লাফিয়ে ওঠে কলিজা। পরপর নাসা ছিদ্র ভেদ করে ঢুকে উৎকো কিছুর গন্ধ। ভিত প্রকট, চক্ষু দুটো নিভে আসে ক্রমে। একটা সময় আকতন্ত্রের ওপরে পিঠ ঢলে পড়ল তার। পুষ্পিতাকে জ্ঞান হারাতে দেখে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল সাফিন। ক্লোরোফর্ম ভেজানো রুমাল ছটপট ভরল পকেটে। পেছন থেকে কালো থলের মতো কাপড়টা ওর মাথার মধ্যে ঢুকে একবার নামিয়ে আনলো থুতনিতে। পুরো চেহারা ঢেকে গেল এবার। মিরাজ হতদন্ত ভঙ্গিতে এসে পাশে দাঁড়ালো। অবচেতন পুষ্পিতার আপাতমস্তক দেখে বলল, বউ, অথচ পরনে বেনারসি নেই কেন? থ্রি পিস পরে বিয়ে করবে নাকি? সাফিন বলল, শালা, ওসব পরে ভাবিস, আপাতত ভাগতে হবে, কেউ দেখলে সর্বনাশ। মিরাজ মাথা দোলালো, ব্যস্তভাবে পুষ্পিতাকে পাজা কোলে তুলল। তীব্রর কানে হেডফোন, লম্বা পা দুটো তুলে রাখা স্টিয়ারিংয়ে। মিথিলাদের বিল্ডিংয়ের থেকে অনেকটা দূরে গাড়ি থামিয়েছে। কর্ণকুহরে দুপ্ত আওয়াজে ভাসছে মাইকেল জ্যাকসনের গান। সাফিনদের আসতে দেখে ঝটপট সোজা হয়ে বসল। সিগারেট ফেলে মাস্ক ঠিকঠাক করে ইঞ্জিন চালু করলো গাড়ির। সাফিন আগে আগে দরজা খুলে দেয়। মিরাজ আস্তে ধীরে পুষ্পিতাকে শুয়ে দিল সিটে। তীব্র সতর্ক গলায় শুধালো, কেউ দেখেছে? না। ওঠ ফার্স্ট। মিরাজ পাশে বসল। সাফিন পিছনে এবার তীব্র ঘোড়ার গতিতে গাড়ি ছোটালো। পথে পুষ্পিতার কোমল হস্তযুগল দড়িতে আটসাট করে বাঁধল ওরা। খুরশতুল স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রইলেন। হাত পা টকটক করে কাঁপছে। তীব্রকে স্পষ্ট দেখেছেন তিনি, সাথে দেখেছেন বাকিটাও। সব যেন এখন চোখের সামনে কাচের ন্যায় স্বচ্ছ। পুষ্পিতাকে বিট্টু মাস্তান তুলে নিয়ে গিয়েছে কথাটা ভেবে রুদ্ধ হলো শ্বাসনালী। দ্রুত পায়ে গেলেন সবাইকে জানাতে। এক পা বাড়িয়ে থেমে গেলেন আবার। ভূখর বিরোধিতায় তন্তপট ভরে এলো। এক পল চাইলেন সাজানো তক্তকে বাড়িটার দিক। আজ তো মিথিলার বিয়ে। এখন যদি সবাই জেনে যায় বাড়ির আরেক মেয়েকে মাস্তানেরা তুলে নিয়ে গেছে, তবে তা বিয়ে ভেঙে যাবে, নষ্ট হবে তার মেয়ের জীবন। না না, বাবা হয়ে তা তো হতে দেওয়া যায় না। খুরশিদুল মাথা নাড়লেন দুপাশে, চোখ মুখ পাথুরে করে ভাবলেন, পুষ্পিতা গোল্লাই যাক। সে তো প্রথম থেকেই চাইছিলেন মেয়েটা বিদেয় হোক তার ঘর থেকে। আজ কোনো একভাবে তা হচ্ছে। ওর জন্য তাহলে নিজের মেয়ের গোছানো জীবন বরবাদ করবেন কোন দুঃখে? খুরশিদুলের স্বার্থপরতার ভিড়ে বিবেক ঢাকা পড়ল। অনিমেষ বিচলিত চেহারা আবৃত হলো মেকি সাবলীল হালভাবে। মিথিলার কক্ষ শূন্য আপাতত। সবাই বেরিয়ে গিয়েছে বর দেখতে। নিচে খাওয়া দাওয়ার তোড়জোড়। 3 তলায়ও আসছে হইচই আর চেঁচামেচির আওয়াজ। শুধু নুহা নির্বিকার বসে। তার এইসবে মাথা ব্যথা নেই। মিথিলার বর কালো না মোটা, সেসব নিয়েও তরুণী মেয়েটা উদ্বিগ্নহীন। ওর সাথে কোনো রূপ কথাবার্তা ছাড়াই ফোন হাতে বসে সে। মাঝে মধ্যে তাকাচ্ছে দরজায়। পুষ্পিতা বলছিল হাতের সব কাজ সেরে আসবে। কখন যে একেবারে ফ্রি হবে মেয়েটা। কতদিন মন প্রাণ খুলে গল্প বসেনি দুজন। ও একবার আর চোখে মিথিলাকে দেখল। জিরিয়ে নেই সে, ক্রমাগত পায়চারি করছে, ছুটছে যেন। অশান্ত অস্থির চিত্ত। বিচলিত ছাউনি বারবার নিরীক্ষণ করেছে দূরের দিক। পুষ্পিতাকে পাঠিয়েছে ঘণ্টাখানেক, অথচ ফেরেনি। প্রথম দিকে উদ্বিগ্ন ছিল আংটি নিয়ে, কখন হতে পাবে। জলজলে পাথরখানা দেখবে দু চোখে ভরে। কিন্তু এতটা সময় পার হতে তার চিন্তা প্রগাঢ় হয়। সে অধৈর্য হাতে ফের কল দিল নাহিদকে। এর মধ্যে সখানেক কল দেওয়া শেষ। বন্ধু এবারও এইরকম বন্ধু শুনে মিথিলার ঘাম ছুটল কপালে। নাহিদকে ওর জায়গায় পুষ্পিতাকে দেখে রেগে গিয়েছে? উল্টোপাল্টা কিছু করল না তো? না না, আর যাই হোক, ভেড়াটার এত সাহস নেই। তাহলে পুষ্পিতা ফিরছে না কেন? ও তো অবাধ্য হওয়ার মেয়ে না। মিথিলার মস্তিষ্কে হঠাৎ এক অন্য ভাবনা দপদপিয়ে ওঠে। হাঁটা থেকে থেমে দাঁড়ালো তৎক্ষণাৎ। পুষ্পিতা, স্বরূপা, নাহিদ ওকে দেখে বেঁকে বসেনি তো আবার? নিজে বলদ হোক, পেছনে বিট্টুর মতো দাপটে গুন্ডা বন্ধু। তারপরও পুরুষ মানুষ। বোকা পুষ্পিটাও কোনো বিপদে না পড়তে হয়। মিথিলার বুক কেঁপে উৎকণ্ঠায়। ছেলেবেলা থেকে পুষ্পিতাকে তার সহ্য হয় না। রাগ লাগে দেখলে। আত্মীয় স্বজনের নিকট ওই রূপগুণের বিশেষণ শুনতে শুনতে বিদিষ্ট অতিষ্ঠ হয়ে পড়েছিল একরকম। অতপটে রোপিত হলো হিংসের বিরাট বৃক্ষ।
পুষ্পিতাকে বন্ত দূর, প্রতিদ্বন্দ্বী ভাবতেও ভেতরটা ফুসত ক্রোধে। কিন্তু তাই বলে অনাথ মেয়েটা বিপক্ষে পড়ুক অবশ্য তা চায় না। মিথিলা নাহিদকে আবার কল দিল। বিফল হয়ে সচোচক শব্দ করল রাগে, বসে পড়ল বিছানায়। এর মধ্যে সালমা বেগম ঘরে ঢুকলেন। ওনাকে দেখে উঠে দাঁড়ালো মিথিলা, উদ্গ্রীব হয়ে শুধালো, আম্মু, পুষ্পিতাকে দেখেছো? ও কি নিচে? সালমা বেগম হাঁটুকু গিলে ফেললেন, সাথে গিলে নিলেন কণ্ঠে আসা প্রশ্ন। একটু থেমে পাল্টা শুধালেন, পুষ্পিতা এখানে নেই? ওকে তো অনেকক্ষণ যাবৎ দেখছি না আমি। ভাবলাম নুহার কাছে হয়তো, তাই খুঁজতে এসেছি। মিথিলা ঢোক গেলে। এর মানে ও যা ভাবছে তা সত্যি নয় তো? পুষ্পিতা নিচে নেই, বাসায় নেই, এত রাতে যাবে কোথায়? নিশ্চয়ই নাহিদ কুত্তাটা কিছু করেছে। নুহা কথাটা শুনতে উঠে বলল, খুঁজে পাচ্ছেন না মানে কি আন্টি? এই মিথিলা আপু, তুমি না ওকে তখন কোথায় পাঠালে দেখলাম? সালমা ভ্রু কুচকে চাইলেন। মিথিলা ধীর গলায় সময় নিয়ে নিয়ে বলল, হ্যাঁ, আমি তো চার্জার আনতে পাঠিয়েছিলাম ওই ঘরে, কিন্তু এতক্ষণে তো ওর আসার কথা, তাই না? সালমা বেগম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন। মেয়েটা তাহলে গেল কোথায়? ও তো আশেপাশের কিছু চেনেও না যে একা যাবে। আর চিনলেও বা আমাকে ছাড়া কোথাও নড়ে না যে সে। মিথিলার জিভে ঠোঁট ভেজালো। তার সব রাগ বর্তালো অবলা নাহিদের ওপর। নির্ঘাত ওই কিছু করেছে পুষ্পিতাকে। সারাক্ষণ ওকে ভালোবাসি ভালোবাসি বলে ফেনা তুলে ফেলে, অথচ চোখের সামনে পরমা সুন্দরী দেখি লালা বেরিয়ে গেছে জিভ্বের। সে ক্ষুব্ধতায় অকথ্য দুটো গালি দিল ওকে। খোরশেদুল হাজির হলেন তখন। সালমাকে বললেন, তুমি এখানে কি করছো? বেআইন সাহেবা খুঁজছে তোমাকে। সালমা বেগম দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে বললেন, পুষ্পিতাকে কোথাও পাচ্ছি না গো। তুমি কি দেখেছো ওকে? খোরশেদুল খানিক থামলেন। মানদম্পটে ভাসল একটি ছেলের পুষ্পিতার মুখ চেপে ধরা, আর তীব্র সে গাড়ি ছোটানোর দৃশ্য। পরপর চোখ মুখ স্বাভাবিক করলেন নিমিষে। কঠোর স্বরে বললেন, আমি কি করে দেখবো? গাছ ফেলে ওকে পাহারা দিতে বসেছিলাম নাকি? আমি জানি না, আছে হয়তো প্যান্ডেলের কোথাও। কিন্তু আমি তো ওখানে দেখলাম, ছিল না ও। আশ্চর্য, এমন ওভার রিয়াক্ট করেছো কেন সালমা? পুষ্পিতা তো বাচ্চা মেয়ে নয় যে হারিয়ে যাবে। তুমি এখন এসব ফালতু জিনিস না ভেবে মেয়ের শ্বশুর বাড়ি অ্যাটেন্ড করে যাও। আর যদি এসবে কোনো ফাঁক রাখো, মেয়েটাও বাড়ি গিয়ে সারা জীবন কথা শুনবে না। তখন কিন্তু হাত কামড়ানো ছাড়া কিছুই করার থাকবে না আমাদের। সালমা বললেন। কিন্তু পুষ্পিতা। খোরশেদুল বেজায় বিরক্ত হয়ে বললেন, আবার পুষ্পিতা? রাহাত তো রাস্তায় খেলছে বন্ধুদের সঙ্গে, আছে হয়তো ওর সাথে। সারা জীবন ওর কথা ভাবলে এবার নিজের মেয়ের বিদায়ের সময় অন্তত তার দিকটা ভাবো। চলো এখন, আহা, এসো তো। রীতিমতো স্ত্রীর হাত টেনে টুনে নিয়ে চললেন খোরশেদুল। দরজায় গিয়ে থামলেন। পেছন ফিরে সূক্ষ্ম চোখে মেয়ের ভাবুক অভিব্যক্তি নিরীক্ষণ করে দেখলেন। তুমি তৈরি থেকো, একটু পরেই কাজী আসবেন বিয়ে পড়াতে। মিথিলা ঘাড় হেলালো। ইঞ্চি খানেক অনুচিন্তন কমালো না তবে। ওনারা বেরিয়ে গেলেন। ক্ষণিকের জন্য মিথিলা স্থির রইলেও নোয়া শান্ত থাকতে পারল না। তার ভেতরটা উত্তেজনায় ছটপটায়। পুষ্পিতা নিচে না ওপরে, আশেপাশে আছে না নেই, এসব ভেবেও সময় নষ্ট করল না। ওকে খুঁজতে হলে কদমে ঝটপট খড় ছাড়ল। বৈশাখ শুরু হতে না হতেই শুরু তার অল্প স্বল্প দাপট। সারাদিন সন্ধ্যাবেলা আবহাওয়া ভালো গেলেও 9টার পর থেকে বাতাসের বেগ বেড়েছে। গাছপালায় একটার উপর আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। ঝড় ছোটার সম্ভাবনা জোরালো। পুষ্পিতার পিঠ দেওয়ালে, পা দুটো বন্দি দদাই সমক্ষে লম্বা করে ছড়ানো। মাথাটা কাত হয়ে হেলে পড়েছে একদিক। হস্তযুগলো শক্ত রশির প্যাচ। পুরো মুখমণ্ডল আবৃত তখনও। বড় অবহেলায় তাকে রেখে যাওয়া হয়েছে এখানে। এই ঘর যতটা শব্দহীন, পাশের ঘরে ততটাই প্রমোদী পরিবেশ। মেঝেতে পাটি বিছিয়ে তাস খেলায় মেতেছে 5 জন সসৈন্য যুবক। প্রত্যেকের আঙুলে সিগারেট আর পাশে ঝকঝকে বিয়ারের বোতল। খেলার ফাঁকে ঠোঁট বসেছে ওতে। জায়গাটা ঢাকার মূল শহর থেকে অনেক দূরে, বলতে গেলে একেবারে শেষ মাথায়। কোনো রকম উন্নত তবে গ্রাম্য বেশ। তীব্রতার গাড়ি একটানে এসে ভিড়েছে হেতাই। বাড়িটা মুশফিকদের, একতলা সম্পন্ন, বাকিটা ফাউন্ডেশন করা। কাজ শুরু হবে আবার আগামী মাস হতে। একমাত্র পাহারাদার হিসেবে দারোয়ান লোকটি থাকেন। পরিকল্পনা চমৎকার রূপে বাস্তবায়নের আশায় তীব্রর কাছে এই জায়গাটি নির্বাচিত হয়েছে। মুশফিক আরমান আগে ভাগে এসে সব ঠিকঠাক করে রেখেছে।
দারোয়ানকে ভালো মতন কিছু টাকা ধার দিয়ে বিলিয়ে দেওয়া হয়েছে 2 দিনের জন্য। আপাতত বাড়ি ফাঁকা নির্জন, ওরা ব্যতীত একটা কাকপক্ষীও নেই।